নমস্কার, আমি মানসী নিয়ে এলাম আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। এবং আজকে আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে গল্প করতে আমার এবং আপনাদের যে কি ভীষণ ভালো লাগবে সে আর বলার কথা নয়। বেশিক্ষণ নিজের কথা বলবো না, বরং ওনাদের কথার জন্য ওনাদের কাছে চলে যাই। আজকের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আমার একেবারে বাঁদিকে যিনি আছেন তার নাম আলাদা করে বলার কিছু দরকার আছে? ইনফ্যাক্ট এখানে যারা আছেন বোধহয় কারোর নামই বলার দরকার নেই, কিন্তু ওনার নাম তো একেবারেই দরকার নেই। অনামিকা দি, অনামিকা সাহা দিদি, তোমাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। তুমি যে এসেছো আমাদের ফ্লোরে, আমরা খুব 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 খুশি হয়েছি। তার পাশে আছেন এই প্রজন্মের অভিনেত্রী স্মৃতিকা মজুমদার। স্মৃতিকা, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ডান দিকে, একেবারে ডান দিকে আছেন আর একজন যার পরিচয় দেওয়ার কিচ্ছু দরকার নেই, তবু নামটা তো বলতে হয় অফিসিয়ালি। একবার আমি বলছি, দেবিকা মিত্র। আর আমার ডান দিকে আছেন, অবধারিতভাবে বললাম, মোটামুটি স্মৃতিকা, এবং এদিকে মল্লিকা চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে, আমি সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, সবাইকে বলে দিলাম। এবার বিষয়, আজকে আমরা একটুখানি জটিল বিষয়ের মধ্যে দিয়ে হাঁটব, আর সেই হাঁটার সঙ্গে সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, আর অবধারিতভাবে উঠে আসবে অনেকগুলো সত্যি। সেই সত্যি, যে সত্যি আমাদের আনন্দ দেবে, দুঃখ দেবে, আর তার সঙ্গে আমাদের অনেক দৃঢ় করবে, অনেক উজ্জীবিত করবে, ভেতর থেকে প্রেরণা যোগাবে। টলিউড ইন্ডাস্ট্রি এবং আমাদের সমাজে সাদা মেয়ে কালো মেয়ে একটু জটিল বিষয়, কিন্তু খুব প্রয়োজনীয়। আজকের দিনে দাঁড়িয়েও এই যে রং, গায়ের রং, এই গায়ের রং নিয়ে যে আমাদের একটা পর্ব করতে হচ্ছে, সেটাই প্রমাণ করে আমরা নিজেদের যতটা উন্নত বলে ভাবি অতটা উন্নত আমরা হয়ে উঠতে পারিনি এখনো। মানুষ বাইরে থেকে যতটা পাল্টেছে, ভেতরে ততটা পাল্টাচ্ছে না, অথচ ভেতরের পাল্টানোটাই ভীষণ প্রয়োজনীয়, তাই না? যাই হোক, এই বিষয়ে আমি খুব বেশি কথা বলবো না। অনামিকাদির গল্প আমি অনেকটা জানি। আমি জানি অনামিকাদি কি কি সহ্য করেছেন, আর দেবিকাদির কাছ থেকেও আমরা জানতে পারবো দেবিকাদি কাদের দেখেছেন সহ্য করতে। আর এই দুজন নতুন, তারা নিজেদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আমি সবাইকে যাচ্ছি অনামিকাদির কাছে। অনামিকাদি, এই যে বিষয় ইন্ডাস্ট্রি বলি এবং আমাদের সমাজ, সাদা মেয়ে কালো মেয়ে, কি বলবে দিদি? সাদা মেয়ে কালো মেয়ে বলতে গেলে তো তোমার এই ঘন্টা বেরিয়ে যাবে। গল্প হলেও সত্যি, আমার জীবনে সাদা মেয়ে কালো মেয়ে একটা বিরাট বিরাট ব্যাপার। প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় ঘটেছে। আমি অনেক জায়গায় বলেছি কিছু কিছু কথা, দর্শকরা জানেন। কিন্তু আজকে যেটা বলবো তোমার অনুষ্ঠানে, যেহেতু তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, তোমার এই অনুষ্ঠানে এসে আজকে সেইগুলো আর বলবো না। আজকে শুধু অভিনেত্রী হতে গিয়ে কালো হয়ে জন্মানোর যে কি যন্ত্রণা, সেটা আমি জেনেছি, বুঝেছি, এবং ভীষণ দুঃখ পেতাম। আজ এই জেনারেশনে দেখছি কালো মেয়ে সাদা মেয়ের কোনো প্রবলেম নেই, বরঞ্চ কালো মেয়েরা বেশি আসছে। ভীষণ ভালো লাগছে, কিন্তু যে মানসিকতা বদলাচ্ছে। আগে কি হতো, বলতো এ মা ও তো কালো হয়ে জন্মানোর দুঃখ ছোটবেলা থেকেই ছিল, যার জন্য ছেলে পাত্র পাওয়া যাবে না বলে মা বাবা আমাকে লেখাপড়া, গান বাজনা, নাচ এইগুলো শিখিয়েছিল, সেলাইয়ের কাজ, রান্নার কাজ। বাবা, তোমার রান্না তো ত্রিভুবন বিদিত। হ্যাঁ, তো এইসব শিখিয়েছিল কেন? সিনেমায় নামবো বলে না, এসব শিখিয়েছিল পাত্র যাতে ভালো পাওয়া যায়, নাহলে বিয়ে দেবে কি করে,
এরকম কালো মেয়েকে কে বিয়ে দেবে, ভালো পাত্র পাওয়া যাবে না। এই সব কারণে হতে গিয়ে এখন ঈশ্বরের কলকাঠি অন্যরকম ছিল, তিনি নিয়ে এলেন আমাকে অভিনয় জগতে। সে আপনারা জানেন আমি কিভাবে এসেছি, কেন বহুবার আমি বলেছি। তো এটা এসে প্রতি পদক্ষেপে আমাকে শুনতে হয়েছে। এমন হয়েছে তখনকার দিনে কল কার্ড সাইন করতে হতো যে এই এই ডেটে অনামিকা তোমার কাজ আছে, তো সেটা আমরা সই করতাম। সই করেও আমি বাদ গেছি ছবি থেকে। কেন? না না, ও অনামিকার কালো, তো ওকে দিয়ে এই রোল দিও না, ঠিক মানাবে না। প্রচন্ড বাড়িতে কেঁদেছি যে কেন কালো করে জন্মালো ভগবান, আমাকে কেন কালো করে পাঠালো। কারণ আমার দাদা দিদি সবই ফর্সা, মা খুবই ফর্সা ছিলেন, বাবা কালো ছিলেন, ওই জন্য আমি কালো হয়ে গেছি। এবং এখানে উপস্থিত রয়েছে দেবিকা মিত্র। ওর সঙ্গে নাটক করতে গেছি বিশ্বরূপায়, স্বরলিপি, অপর্ণা সেনের প্রথম প্রফেশনাল স্টেজে অভিনয়। উনি তো গ্রুপে করতেন উৎপল দত্তের, কিন্তু প্রফেশনাল স্টেজে উনি নাটক করেন। তো উনি প্রথম বিশ্বরূপায় নাটক করতে গেছি। তো স্বরলিপি নাটকের নাম আমি জানি না দর্শকের মধ্যে কেউ দেখেছিলেন কিনা, অসাধারণ হিট করেছে। হ্যাঁ, তো সেটা করতে গিয়ে আমাকে দেওয়া হলো ভ্যাম্প রোল। আমি নাচ গান করি, বিপ্লব চ্যাটার্জি আমার সঙ্গে বদমাইশি করবে, এইসব হ্যান ত্যান এরকম চরিত্র। আর দেবিকা মিত্রর নাম ছিল বুবান, ওকে বুবান বলে সবাই ভালোবাসত। ও বুবান, মানে অপর্ণা সেন পর্যন্ত বলতো এই বুবান তুই এত সুন্দর। হ্যাঁ, আমি ওর দিকে তাকিয়ে থাকতাম, সত্যি কি সুন্দরী। হ্যাঁ, তো আমাকে ওই ধরনের রোল দেওয়া হতো। ঠিক আছে, ফিল্মে কি হতো তখন তো এই এত ক্যামেরা নানান রকম ছিল না, একটাই ক্যামেরা, ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো তাতে কি হচ্ছে, আমি ব্ল্যাক, আমাকে হোয়াইট করতে, এখন ব্ল্যাককে হোয়াইট, হোয়াইটকে ব্ল্যাক, রেড, যা কিছু করো, হয়ে গেছে, সেগুলো তো তখন ছিল না, তখন শুধু আলোর সাহায্যে, মেকআপের সাহায্যে। এইবারে বলি যে ওখানে দেখতাম মনের মধ্যে কোথায় যেন একটা থাকতো, সুন্দরী দেখলেই না কিরকম একটা হতাম, সত্যি ও কত সুন্দর। মানে তোমাকে ভেতর ভেতর ওই কমপ্লেক্সটা তৈরি করে দেওয়া গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বলে বলে যে তুমি কালো, তুমি কালো বলে, তুমি কালো বলে বলে তুমি হীনমন্যতায় সারাক্ষণ ভুগতে, যে কেন আমি কালো। হ্যাঁ, ওটা আমার কমপ্লেক্স হয়ে গেছিল। এইবার কি হতো, ও কিন্তু আমার অভিনয় জীবনে প্রথম বন্ধু বলতে দেবিকা। ওকে আমি ভীষণ ভালোবাসতাম। ও সুন্দর, কিন্তু ও ভীষণ সফট ছিল। আমরা সীতা বলে একটা রামায়ণের সীতা, সেটা একটা ছবি হয়েছিল। ছবিতে লক্ষণের বউ হয়েছিল। বউয়ের নাম কি যেন, লক্ষণের বউয়ের নাম উর্মিলা, প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করেছিল। হ্যাঁ, ও করলো ওইটা, মৃণাল মুখার্জি করলেন লক্ষণ। আর আমাকে ডাকা হলো একটা রোলের জন্য, না না না, একটা গ্রাম্য চরিত্র বোধহয় কিছু একটা ছিল। হ্যাঁ, ওই গ্রামে আমার প্রথম আলাপটা ওইখানেই হয়েছে। যে গ্রামের দেখা পায় যে মেয়েটি, হ্যাঁ, নাচ গান করতো, ওই যে বলো সবরী না, সবরই না, কি যেন একটা নাম ভুলে গেছি, সেই চরিত্রে আমাকে নেওয়া হলো। তো আউটডোর করতে গেছে ওরা চলে এসছে, তারপরে আউটডোরে আমি গেলাম। তো আমার সিট হলো। যাই হোক, ছবিটা বসে বসে দেখছি আর ভাবছি যে তখন স্বরলিপি শুরু হয়ে গেছে বোধহয়, না তারপরে হ্যাঁ। তো এটা হলো, এবং আমরা যেটা আজকে বুঝতে পারছি সেটা হলো আমাদের তিনজনের মোটামুটি কিছুই বলার চান্স পাওয়া যাবে না, কারণ অনেকদিন বাদে দুই বন্ধু এক জায়গায় হয়েছে, এবং আমি যেখানে নাক গলাতে পারছি না সেখানে এই দুটো কচি আর কি করে নাক গলাবে। তার মানে আজকের এপিসোডে দুই বন্ধুর আড্ডা হবে, আর তার হাত থেকে আমাদের তুলে নিতে হবে আমাদের মনের খোরাক, তাই তো? ঠিক আছে, আড্ডা চলবে, মজা চলবে, মনের খোরাক সংগ্রহ চলবে, কিন্তু
তার আগে নিয়ে নিতে হবে আমাদের ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আসছি নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর নিয়ে আপনাদের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। এতক্ষণ ধরে অনামিকাদির কাছে অনেক অনেক গল্প শোনা হলো এবং অনামিকাদির প্রিয় বন্ধু বুবানকে আমরা জানলাম। দিদি, এবার তোমার কাছে কিছু শুনি। তুমিও তো দিদির কাছে যেটা শুনলাম, চোখের সামনে অনেক কিছু তুমি দেখেছো, অনেক অভিজ্ঞতা। এই এত ভালো মানুষ, এত ভালো অভিনেত্রী শুধু গায়ের রঙের জন্য কিভাবে হিউমিলিয়েটেড হয়েছেন এবং সেই হিউমিলিয়েশনকে সঙ্গে নিয়ে আজকে কোথায় পৌঁছে গেছেন অনামিকা সাহা। অনামিকা সাহা মানে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, অনামিকা সাহা মানে একটা নাম। সেই ভীষণ স্ট্রাগলটা তুমি চোখের সামনে থেকে দেখেছো এবং আরো অনেকের স্ট্রাগল তুমি দেখেছো। তোমার মুখ থেকে একটু কিছু গল্প শুনি। হ্যাঁ, প্রথমেই আমি যেটা বলতে চাই যে তোকে আমি অনেক ভালোবাসা জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে অনামিকার সঙ্গে আমার যে পরিচয়, বন্ধুত্ব যাই বলুন, সেটা বেশ অনেক বছর আর কি, অনেক বছর আগে। ও যেটা বললো যে একটা ছবি হয়েছিল আর.ডি. বানসালের, সেটা হচ্ছে সীতা। সীতাতে সন্ধ্যাদি ছিলেন, সন্ধ্যা রায়, আমি সেকেন্ড লিডে ছিলাম। ও একটা চরিত্র করতে গেলে ওইখানে মানে আমি পরের দিন বোধহয় চলে আসবো, তার আগের দিন ওর সঙ্গে আলাপ হলো। ও একটা ওই আমি যেটা বললাম গ্রামের মেয়ে, কিন্তু অনেক জায়গা থেকে যেটা হয় এই গায়ের রং সাদা আর কালো, এইটা ধরে নিয়ে না মানুষের গুণটা বিচার করা হয়, কিন্তু সেই বিচারটা কিন্তু সেই সময় কিন্তু ঠিক হয় না, কারণ তখন কিন্তু বোঝা যায় না কার মধ্যে কি গুণ আছে। তো অনামিকার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমরা একটা বলি যে আগে দর্শনধারী পরে গুণ বিচারে, কিন্তু সব সময় কিন্তু সেটা আমার মনে হয় সেটা কিন্তু সত্যি হয় না। হ্যাঁ, দর্শনধারীর একটা ব্যাপার নিশ্চয়ই আছে, যে মানে লোকে দেখে ফট করে একটা ভালো লেগে যাওয়া। তো অনামিকার ক্ষেত্রেও যেটা হয়েছে যে অনেক ভালো ভালো, তখন তো এত সিরিয়াল ছিল না, আমাদের নাটক ছিল, প্লাস ছবির জগতে ছবি ছিল। তো অনেক ভালো ভালো চরিত্র যেটা মানে ও হয়তো করতে পারতো, সেই চরিত্রটা করতে অনামিকা সক্ষম, সেটা কিন্তু ওকে দেয়া হলো না। কারণটা কি? ওকে মানাবে না, ওর গায়ের রং কালো, এবং উনি করলে হয়তো যিনি করছেন তার থেকে অনেক ভালো হতো চরিত্র। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। কিন্তু পরে সেটা কিন্তু এখন সে দর্শকও জানে, আমাদের ইন্ডাস্ট্রির সব দর্শকও জানে, সিরিয়াল বলুন, ছবি বলুন। আর ছবিতে তো অনেক ভালো ভালো চরিত্র করেছে। আমি একটা ওর সঙ্গে ছবি করেছিলাম হরনাথ চক্রবর্তীর, কি জানো, শ্বশুরবাড়ি জিন্দাবাদে তো ও ফাটাফাটি অ্যাক্টিং। আর শিলা মজুমদার আজকে আমাদের মধ্যে নেই, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ ছিলেন। তার ক্ষেত্রেও, নাটকের ক্ষেত্রেও যেমন অনামিকার দেখেছি, শিলার ক্ষেত্রেও দেখেছি। ভালো ভালো চরিত্র থেকে, গ্রুপ থিয়েটার থেকে শিলা বাদ, কিনা শিলাকে নাকি মানাবে না, কিন্তু শিলাকে কিন্তু চিনে নিয়েছিল শ্যাম বেনেগাল আর আমাদের মৃণাল সেন, যার জন্য শিলা কিন্তু তখন প্রমাণ করে দিয়েছিল ও কত বড় অভিনেত্রী। আর শিলাদির ওই কণ্ঠস্বর, শিলার সঙ্গে আমরা যাত্রাও করেছি। শিলাদিকে তো গান গাইতো, মানে জগন্নাথ বসু আবিষ্কারই করলেন কণ্ঠস্বর শুনে। একদম একদম। তারপরে ও আরো খ্যাতি সম্পন্ন অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে একই প্ল্যাটফর্মে মানে অভিনয় করে দেখিয়ে দিল যে সে কত বড় প্রতিভাময়ী। কিন্তু শিলাদিও এই কমপ্লেক্সে ভুগতেন, জানো। হ্যাঁ, কত দেখেছি ও সেই ফর্সা হওয়ার চেষ্টা। আমি বলছি না, যাত্রা করতে গিয়ে, এই তুমি কি মাখছো গো? কেন, কি হলো? না কি প্যানকেক মাখছো গো? তাহলে প্যানকেক তো মাখিনি। না তোমার মতন গায়ের রংটা, আমার মতন গায়ের রং করতে হবে। প্যানকেক মেখে মেখে ও ফর্সা হবে, কি না ও কালো। এটা কিন্তু ওর ভেতরে একটা কমপ্লেক্স কাজ করতো, কিন্তু সবাই বলে বলে না ওই কমপ্লেক্সটা বেড়ে গেছিল। আমরা বলতাম, আমি আরো আমাদের সব অভিনেত্রীরা ছিল, যে তুমি কিন্তু অত মেকআপ করো না, তুমি যা একটুখানি শ্যামলা হও, তুমি কালো একটু শ্যামলা হও, ঠিক আছে। কিন্তু এই যে আমরা বিচারটা করি না সাদা কালো,
এটা যে কত খারাপ একটা জিনিস, এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, আমাদের সমাজ বলুন, আমাদের সাংসারিক জীবনে বলুন, আমাদের অনেক ঘটনা আছে। আমি তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, আমার জয়েন্ট ফ্যামিলিতে আমার বিয়েও হয়েছিল, আমরা দেখেছি যে মানে একটা কালো বউ যদি বাড়িতে আসে তার সঙ্গে দুর্ব্যবহার করা, তার সঙ্গে মানে সে যেটাই করুক, নাচতে না জানলে যেমন হয় না, বলি না উঠোন বেঁকা, সেরকম একটা ব্যাপার কিন্তু ঘটেছে। আর একটা ছবি হয়েছিল, বাংলা ছবি, খুব সম্ভবত আমার নামটা মনে পড়ছে না, সেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ছিল। সেটাতে আমাদের মানে প্রতিমা হাসিদি, হ্যাঁ, কালো মেয়ে ও রোজ ওই ঠাকুরটা দেখতো আর কি, ঠাকুর করতো, হ্যাঁ ঠাকুর গড়াটা দেখতো। আর ও যিনি ঠাকুর গড়তেন তিনিও না ওনাকে লক্ষ্য করতে করতে ঠাকুরের মা দুর্গার মুখটা ওনার হয়ে গেছিল। ওই যে রোজ যে শিল্পী ওকে দেখতো, আর ও কিন্তু জানলা থেকে যে ঠাকুরটা যিনি গড়ছেন কুমোরটা তাকে দেখতো যে ঠাকুরটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আলটিমেটলি ওটার ফলটা খুব ভালো হয়নি। তো এই যে সাদা কালোর এই যে দ্বন্দ্বটা, এটা শুধু আমাদের সমাজের মধ্যে না, সমাজের মধ্যে বলুন, পাশ্চাত্য জগতেও বলুন, সমস্ত জায়গায় আছে। হ্যাঁ, সেটা পরবর্তী সময় যেটা হয়েছে, ব্ল্যাকি হেন তেন করে মানে জাতিভেদে সেটা পরিণত হয়েছে। আমরা ভুলে যাই আমি সাদা কালো আমি হতে পারি ভাই, আমি একটা মানুষ, আমাদের গায়ের রংটা লাল আর আমাদের ভেতরের কাঠামোটা এক। এটা কিন্তু আমরা একদমই ভুলে যাই। মানুষে যেটা বললো, আমরা বাইরের জগতে প্রচুর আমাদের উন্নতি হয়েছে, প্রচুর সব কিছু হয়েছে, ডিজিটাল এসছে সব কিছু, কিন্তু ভেতর থেকে আমরা কিন্তু অনেকটাই এখনো পিছিয়ে আছি। ভেতর থেকে আমাদের উন্নত করতে হবে, যেটা আমার মনে হয়। মানসিক ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, মানসিক ক্ষেত্রেও প্রযোজ্য। কেন বলছি, যেহেতু মানসিক কালো, মানসিক শ্যামলা, সেই জন্য নাকি সব রোল মানসিকে দেওয়া যাবে না। আমি নিজে ফেস করেছি, প্রপারলি কাস্ট করা হয়েছে, লুক সেট হয়ে গেছে, এবং তারপরে যখন আমার ক্যান্সেল করা হয়েছে তখন কিন্তু কেউ একটু রেখে ঢেকেও বলেনি। ওই তোমার সময় যেরকম বলা হতো এখনো বলা হয় দিদি, মুখের উপর বলা হচ্ছে না, তোমায় না সেরকম এলিগেন্ট লাগছে না, তোমাকে না একটা বড়লোক বাড়ির বউ বলে মনে হচ্ছে না। আচ্ছা, কেন মনে হচ্ছে না? তুমি তো কালো। কথা হচ্ছে বড়লোক বাড়ির বউ না হোক, যেটা বানাবে সেটা দাও না, সেটাতেই আমি প্রমাণ করবো। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে বড়লোক বাড়ির বউ, আমার একটা আপত্তি আছে, মানে একটা মানে এই আপত্তি মানে চুজিংটাতে, এটা মানে আমাকেও, আমি যখন আমার টাম আসবে আমি বলবো মধ্যখানে, না বলতেও পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এইটাই ব্যাপার, যে ধরো আমি একটা চরিত্র, এটা আমি ফেস করেছি, যে মানে সবসময় গ্রামের চরিত্র মানে কালো মেয়ে, গ্রামের চরিত্র ব্যাপারে বাবা কেন, মানে একটা নর্মাল গল্পে কি একটা শ্যামলা মেয়ে বা একটা কালো মেয়ে থাকতে পারে না? তুমি এই কথাটা কেন বলছো? আমাদের বিখ্যাত অভিনেত্রী যে সুপ্রিয়া চৌধুরী, আমরা বেনুদি বলে ডাকতাম, বেনুদির ক্ষেত্রেও এটা হয়েছে। অনেক ভালো ভালো পরিচালকের প্রথমে, বেনুদি যখন প্রথম এসছে আর কি, অনেক ভালো ভালো পরিচালকের বই থেকে উনি বাদ গেছেন। ওনাকে নাকি সবসময় বলা হতো সাঁওতালি মেয়ের যখন এ হবে তখন তোরা সুপ্রিয়া চৌধুরীকে ডাকবি। তখন সুপ্রিয়া চৌধুরী কিন্তু পরবর্তী জীবনে সুপ্রিয়া চৌধুরী হিসেবে কিন্তু উনি প্রতিষ্ঠিতা, কিন্তু তাকেও তখন এই কথাটা শুনতে হয়েছে। এটা বেনুদির মুখের কথা। বেনুদি আমাদের সঙ্গে নাটক করেছে, বেনুদির সঙ্গে আমার পরিচয় তো আমি যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসছি 75 সাল থেকে, বেনুদির সঙ্গে, দাদার সঙ্গে, বুড়োদার সঙ্গে আর সুব্রতাদির সঙ্গে, তখন আর তপন সিনহা ভালো ভালো পরিচালক, হ্যাঁ সেই রকম। তো এই দ্বন্দ্বটা না ঠিক নয়। আর আমি আরেকটা কথা বলছিলাম, আমাদের একজন খুব স্বনামধন্য পরিচালক ছিলেন দিলীপ মুখার্জি, ওর মনে আছে কিনা জানি না, কোথায় একটা ওভার আমি গেছি, গিয়ে আমরা একটা রেকর্ডিংয়ে গেছি। এবার রেকর্ডিংয়ে এরকম ফ্লোর, তো ও এইদিকে মুখ করে শুয়েছে, আমি এইদিকে মুখোমুখি শুয়ে গল্প করছি। হঠাৎ দিলীপ বললো, বাবা সাদা কালোর এত মিল, উত্তর আর পশ্চিম, উত্তর দক্ষিণ এত মিল, একদম কেন তাদের এইসব কথা বলছে? আমি মিলটা দেখা যায় না, কিন্তু ভয়ঙ্কর কি। সত্যি তাই, সব সময় সব কিছুতে ওর সঙ্গে আমার বন্ধুত্ব, সে কি করে, আরে ও অত সুন্দর, ও অনেক বন্ধুত্ব তো হবে ওয়েভলেন্থে, চামড়ার রং দেখে বন্ধুত্ব হবে। এটা হচ্ছে সবাই বন্ধু হতে পারে না, তো পারে না। ওর সঙ্গে আমার যে বন্ডিংটা হলো, কারোর সঙ্গে কিন্তু হলো না। লাস্ট শেষের দিকটায় সঙ্গমিত্রা ব্যানার্জি, যখন আমার বিয়ের পরে আমি চলে এলাম সাউথে,
সঙ্গমিত্রা ব্যানার্জি খুব আমাকে ভালোবাসতো, পছন্দ করতো। সঙ্গমিত্রার একটা গুণ ছিল কি বলতো, ও খুব মিশুকে ছিল। হ্যাঁ, ধর ও অন্য কাজ করছে, এবার আমরা হয়তো অন্য কাজ করছি, ও খবর পেলে কিন্তু এই দেবিকা এসছে, এটা একটু আড্ডা মারি, এটা কিন্তু ওর ছিল, যেটা মুনমুনেরও ছিল। কিন্তু হ্যাঁ হ্যাঁ, চেনা শোনা লোক দেখলে ও কিন্তু আড্ডা মারতে। আর মুনমুনের একটা জিনিস আছে, ও ভীষণ মানে লোকের সঙ্গে মিশতে ভালোবাসে, ওর ব্যবহারটা খুব ভালো। ওই সাদা কালোর ব্যাপারটা ওদের মধ্যে ছিল না। যেমন সঙ্গমিত্রা আমাকে বলতো, আমি হয়তো মুখটা নিচু করে রয়েছি, না রে আমাকে নেবে না ওই চরিত্রটা, আমি তো তোমার মতন সুন্দরী নই। ও বলতো টেনে একটি থাপ্পড় মারবো, মনে মনে কেন নিজেকে ছোট ভাবছো, হ্যাঁ নেবে না মানে না। ওই কি ছবিতে রঞ্জিত মল্লিকের বউ হলো, আর আমি বোধহয় দীপঙ্করদার বউ হলাম, সেই ছবিতে ও পরিষ্কার বলতো যে না তুমি তো ফাটিয়ে দেবে অ্যাক্টিং এ, আমি সুন্দরে কেউ দেখবে না। মানে প্রতি মুহূর্তে একটা মাথার মধ্যে হন্ট যে আমাকে মনে হয় নেবে না, বা আমি হয়তো বাদ পড়ে যাবো, এরকম একটা। এটাই তো বুঝতে পারে না। আমি একটা কথা বলছি যে কালো, ঠিক আছে, কালোকে নাকি আমরা সবাই ঘৃণা করি, আমাদের মা তারা তো কালো, তার পুজোটাও তো করছি, আসলে এটাই তো মানছি দিদি, যে ভারতবর্ষে মা দুর্গা, মা তারার প্রতি মুহূর্তে পুজো হয়, সেই ভারতবর্ষে প্রতি মিনিটে 8 থেকে 9 জন মেয়ে রেপ্ট হচ্ছে, ভাবো। কাজেই মা তারার পুজো করছি মানেই মানুষকে মেয়েদের ভালোবাসবো এমন নয়। এখনো মানুষ ভাবে একটা মেয়েকে সব থেকে বেশি কষ্ট দেওয়া যায় তাকে অপমান করতে পারলে, এবং সে অপমান শারীরিক মানসিক সব দিক দিয়ে করা যায়। এই যে পেহেলে দর্শনধারী পিছে গুণ বিচারি, একজন কালো মেয়ে যখন তার মানে দীঘল চোখ মেলে এলো চুড়ে দাঁড়ায়, তখন যে তার কি রূপ, সেটা কি চামড়ার রং দিয়ে বিচার করা যায়? এই নিয়ে আমাদের তর্ক চলতেই থাকবে, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক। শিগগিরই ফিরে আসছি, একদম কোথাও যাবেন না, ফিরে আসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। নমস্কার, ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। অনেক আড্ডা চলছে, অনেক গল্প চলছে, এবং সেই সঙ্গে অনেক অনেক সত্যি জানা হয়ে যাচ্ছে। আর সেই আড্ডায় সামিল হতে চলে এসেছে আমাদের সামনে কফির কাপ। আমরা কফি খেতে খেতে আড্ডা মারবো, কারণ চা কফি ছাড়া আড্ডা একেবারে জমে না। ঠিক, চলো যে যার মতো চা কফি খাও। এইবার আমরা দুটো বাচ্চার কাছে যাই। দুজন সিনিয়রের নানা রকম অভিজ্ঞতার কথা তো শুনলাম, দুটো বাচ্চা এখন কি ফেস করে, কি দেখে, কি জানে, কি শোনে, সেটা একটু শুনি। তারপরে আমি আবার দুই দিদিকে বলবো ওদের উজ্জীবিত করতে, কারণ তোমাদের ইন্সপিরেশন ওদের জন্য খুব দরকার। সব আগে যাচ্ছি স্মৃতিকার কাছে। হ্যাঁ, প্রথমে অসংখ্য ধন্যবাদ যে আমি এখানে মানসীদি তুমি আমাকে ডেকেছো, এবং আমি আসার আগেও কিন্তু বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে। ধন্যবাদ। এত সিনিয়রদের মাঝে আমি সত্যি খুব খুব ভালো লাগছে এই আলোচনাটার মধ্যে নিজেকে সামিল করতে পেরে। যেগুলো শুনলাম দিদিদের কাছে, আমি সত্যি কথা বলতে কি হয়তো ব্লেসড যে আমি ওরকম ডিরেক্টলি খুব একটা কিছু ফেস করিনি, কিন্তু আমি দেখেছি, মানে আমার ছোটবেলায় আমি দেখেছি যে মানে দিদিদের দেখতে আসা সম্বন্ধ, তো সেই সম্বন্ধ মানে ছোট ছোট আমি কিছু ঘটনা বলতে চাই। তার আগে সেই হলুদ মাখতে হবে, কাঁচা হলুদ বেটে, মানে ফর্সা হতে হবে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, হলুদ রঙের শাড়ি পরতে হবে, মানে কিন্তু ডিরেক্ট হয়তো আমার পরিবার থেকে আমি কিছু ফেস করিনি, মানে পরিবারের কথা বলছি, কিন্তু ওটা কিন্তু মনের মধ্যে একটা কাজ করতো। মুসুর ডাল বাটা, হলুদ বাটা, মানে এগুলো করতে হবে কারণ ফর্সা হতে হবে, এটা একটা ব্যাপার গেছিল। তারপর যখন মানে একটু বড় হলাম, এবার এটা তো মনের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু পোশাক পরা বলো, রং বাঁচা, এই যে রং বেছে বেছে সাদা পরবো না, সাদা পরলে কালো লাগবে, সবার থেকে একটু, মানে এই ব্যাপারগুলো ছিল। তারপর যখন নিজের সত্তা তৈরি হলো, নিজের তৈরি হলো, তখন আমার নিজের কোনোদিন কালো বলে বা শ্যামলা বলে আমার মানে আমি কখনো কি বলবো, মানে খুব মন খারাপ করেছি এরকম ব্যাপারটা হয়নি। কিন্তু যখন কাজ করতে এলাম ইন্ডাস্ট্রিতে, তখন যেটা ফেস করলাম, ওই যেটা বললাম একটু আগে, যে ভীষণ ভাগাভাগি করে দেওয়া,
হয়তো ডিরেক্টলি আমরা ওই ফেসটা করিনি যে হ্যাঁ তুমি কালো বা আসলে বলার ধরন পাল্টে গেছে। হ্যাঁ ওটাই বলতে বলা চাইছি। বন্ধ হয়নি। বলা শুধু নয়, ভাবনারও পরিবর্তন ওইভাবে হয়নি। এবার ধরো গ্রামের চরিত্র মানে ঠিক আছে, কিন্তু একটা শহরে মানে কেউ একটা শ্যামলা রঙে বা কালো রঙে যে গ্ল্যামারাস চরিত্র করতে পারে এই ধারণাটাই আজও নেই বোধহয় ইন্ডাস্ট্রিতে, এটা আমার মনে হয়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে মনের থেকে আমাদের এই চিন্তা যে যায়নি, সে তো এখন যেভাবে আমরা টোন ব্রাইট করছি, গ্লুটাথিওনের যেভাবে অ্যাড চলছে আর যেভাবে স্কিন ক্লিনিক গুলো হচ্ছে, তাতে আমরা বুঝতেই পারছি যে গ্লাস স্কিন মানে গ্ল্যামার তো একটা শ্যামলা রঙেও গ্ল্যামার হয়, গ্ল্যামার বা গ্লেজ তো সবসময় ভালোই লাগে, গ্ল্যামার কিন্তু ফর্সা চোখে আর হাসিতে আর তোমার শিক্ষায় একদম। আর এই যে ফর্সা রংটার প্রতি মানে একটা সকলের আজও কিন্তু অ্যাডিকশন, মানে হতে পারে ওই ধরনটা বদলেছে কিন্তু মনের দিক থেকে যায়নি। লাস্ট একটা বলি, যেটা হচ্ছে আমি এবং আমার হাজবেন্ড, মানসীদিও জানে, আমরা দুজনেই শ্যামলা বা কালো বলতে পারো। এবার আমার ছেলে, সে প্রচন্ড ধবধবে সাদা, ঠিক আছে? এবার সে যখন একটু বড় হয়েছে, যখন আমি ফেসবুকে ছবি দিয়েছি বা আত্মীয় স্বজনদের পার্সোনালি ছবি, বিশ্বাস করো দিদি, আমি কত ফোন পেয়েছি তুই কি তেল মাখাচ্ছিস, তোদের ছেলে কি করে এরকম ফোন, তার মানে তুই নিশ্চয় কোনো একটা স্পেশাল তেল বা কিছু মাখাচ্ছিস যেটার জন্য, মানে এটা আমাকে মানে একদম নতুন অভিজ্ঞতা বললো। এই বিষয়ে আমি তাহলে একটা কথা বলবো, শোনো। তখন আমাদের গয়নার বাক্স শুট চলছে, হ্যাঁ। এবার তো ন্যাচারালি আমার সঙ্গে অপা আছে, বুঝতে পারছো? হ্যাঁ, অপরাজিতা আঢ্য, মানে বুঝতে পারছো? ধবধবে ফর্সা, অন্ধকারেও দেখা যায়। হ্যাঁ, এবার তিনি আমার সঙ্গে আছেন। মানুষ বেড়াতে যাব বলে তো বেড়াতে গেছে। এইবার আমরা একটা ওই নানা রকম সব মুর্শিদাবাদে শুট হচ্ছে, ওই নানা রকম মসজিদ টসজিদ এইসব আমরা ঘুরে ঘুরে সব দেখছি। তা একটা মসজিদের ভেতর ঢুকেছি, অপা একটু এগিয়ে গেছে, আমি পেছনে। হঠাৎ একজন বউ এসে, দিদি আপনাকে তো দেখি, আপনার কি বাবা কি ভালো লাগে আপনাকে, এসব বলছে। আমি তো একেবারে গর্বিত যে আমাকে বলছে, আমাকে 2 সেকেন্ড। তারপরে বলে অপরাজিতা দি না? আলাম হ্যাঁ অপরাজিতা দি। বলে কি মাখেন এত ফর্সা? আমার এত গা জ্বলেছে যে তার মানে তুমি আমার জন্য আসোনি, ওটা তোমার দরজা খোলা, দিদি করে এসে আসলে প্রশ্ন উনি কি মাখেন। এবং আমি তোমাদের কোট আনকোট করে বলছি, আমি গম্ভীর মুখে বলেছিলাম গোবর। ওটাই বললাম, এটা মন থেকে কিন্তু যায়নি আমাদের। গোবর মাখে না? হ্যাঁ গোবর মাখেন উনি রোজ। আর গোবর যে কোনো গোবর হলে হবে না, সকালে, এবং আমি এটা বলেছিলুম গায়ের জ্বালায়, সকালে গরুর টাটকা গোবর। যেটা ডিরেক্টলি ফেস করতে হতো দিদিদেরও, যেটা হয়েছে মানে সেটা হয়তো এখন হয় না, কিন্তু মানে যেটা দেবিকা দি বললো, যে মানসিকতাটা মানে ভেতরের বীজটা কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। এখনো ওই কালো ফর্সা একটা খুব বড় একটা ম্যাটার, মানে সামাজিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে। তুমি বাড়ির বউকে বলে দেওয়া হয় যে কি রঙের শাড়ি পরবে, পরলে তোমায় উজ্জ্বল দেখাবে। এই কেলেঙ্কারি। আমি যখন স্কুলে পড়ি, ধরো তখন জামা কিনে দিতে দাদা সঙ্গে নিয়ে যেত। তো আমার মেরুন টেরুন দেখলে ভালো লাগতো, আমি দাদা এইটা নেবো। আমি না, মা বলে দিয়েছে ওইসব না, অফ হোয়াইট বা সাদা এরকম। খালি ওই আনতো, একটা রঙিন জামা কাপড় আমাকে পরতে দিত না। সাদা নয় অফ হোয়াইট নয় ক্রিম কালার এরকম। আমার প্রথম, শোনো না, হ্যাঁ এখন প্রথম আমাকে বলেছিল ওই আবার স্বরলিপি আসছে, আমি ওইখান থেকে অনেক আমার অভিজ্ঞতা হয়েছে। এই রীনাদি প্রথম বললেন, তোকে কে বলেছে যাদের গায়ের রং কালো বা শ্যামবর্ণ, তাদের যত বেশি তুই ব্রাইট ডিপ কালার পরবি, তোর তো এইটা ফুটে উঠবে। তুই সাদা পরলে এইটা তোর কালো লাগবে আরো, কিন্তু এই যদি তুই কালো পরিস এইটাকে সাদা লাগবে। কখনো এই ভুল করবি না। ওই সেই পর থেকে আমি চিন্তা করলাম যে না, আমি পরবো।
তখন আমার বিয়ে হয়ে গেছে। এইবার আমি যত পারি ওরকম করি, ঠিক মানে করো। জামা কাপড়ও পরতে দিত না। তখনকার দিনের লোকেদের একটাই ছিল, যেমন আমি খুব কেঁদেছিলাম আমার যখন জ্ঞান ফিরলো, শুনলাম আমার মেয়ে হয়েছে। তো চোখটা বন্ধ করেই আমি বলছি, সিস্টার ফর্সা না কালো? ফর্সা হয়েছে না কালো হয়েছে। হ্যাঁ মানে কতটা এফেক্টেড হলে Emotional হয়ে যাচ্ছি, মানে এত যন্ত্রণা পেয়েছি কালো হয়ে, না দিদি, যে ফর্সা হয়েছে না কালো হয়েছে। তো বললো ধপধপ করছে রং, সুন্দরী মেয়ে। বললো আমি একটু আস্তে আস্তে করে চোখটা খুললাম। কারণ আমার শাশুড়ি ঘেন্না করতেন, আমাকে দেখতে গিয়ে কেঁদেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বরকে, তোমার মা কেন কাঁদলে? বললো তুমি কালো বলে। তারপরে আমি কালো, তাহলে তুমি পছন্দ কেন করলে? বললো বিয়ে তো আর আমার মা করবে না, আমি করবো। কিন্তু সেই মায়ের কাছেই তো তুমি অনেক কষ্ট পেয়েছো। তারপরে আমি বাঙাল, তখন কি আমি উনি ছোট আপনি ছোট সামলেছেন? ট্যাংরা মাছ, কালো জিরে, আপনারা হয়তো জানেন দর্শকরা যে বাংলাদেশের ওটা ফেমাস, ছোট ছোট ট্যাংরা যেগুলো নড়ে, ওই এনে কালো জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আমি তো বুঝতে পারিনি, আমি দিয়েছি। আমার শ্বশুর আর শাশুড়ি খেতে বসেছেন, বাটিতে বাটিতে ওনাদের নিয়ম সাজিয়ে দেওয়া। এবার দিয়েছি ওটা, হঠাৎ দেখে আমার শাশুড়ি বললেন এটা কি? আমি পাশে দাঁড়িয়ে আছি টেবিলের পাশে। আমি বললাম মা ওই কালো জিরে বাটা দিয়ে করেছি তো সেই জন্য একটু রংটা কালো, আপনি খেয়ে দেখুন, ওটা ট্যাংরা মাছ, ছোট মাছ। ততক্ষণে আমার শ্বশুর মশাই ওটা খাওয়া শুরু করেছে। খেতে খেতে বললেন প্রভা খেয়ে দেখো কি টেস্ট। কারণ আমার শাশুড়ি পুরো ঘটি, মানে একদম ওই রায়চৌধুরী পরিবারের ঘটি, ওই টাকির। হ্যাঁ, তো হঠাৎ দেখে আমি ভাবতেও পারিনি, মানে জীবনে এইগুলো ঘটেছে বলেই বোধহয় আজ আমি ঝগড়া করতে পারি, মারামারি করতে পারি, সব কিছু করতে পারি, প্রতিবাদ করতে পারি। তখন পারিনি। এইবার ওই বাটিটা এরকম করে দেখে বললেন হ্যাঁ, যাকে দেখতে এরকম বিচ্ছিরি সেটা আবার খাওয়া যায় নাকি, বলে বাটিটাকে টেবিল থেকে এরম করলেন, আমার পুরো গায়ে পড়ে গেল। ভাবো সিনেমায় যেরকম আমরা দেখি আর কি। কি না আমার অপরাধ। আর একটা জিনিস না বলে পাচ্ছি না, যেহেতু এত সুন্দর একটা সিচুয়েশন এবং এত সুন্দর সঞ্চালনা এবং গল্প হলেও এটা সত্যি, গল্প সঙ্গে সত্যি, সেই সত্যিগুলো বেরিয়ে আসছে। এই যে টপিকসটা মানুষই বার করেছে, এটা সত্যি আজও পর্যন্ত হয়নি, আমি যতটা জানি কোথাও এরকম মনের কথা বলতে পারিনি। তো এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। কিন্তু এখন এই জেনারেশনের মা বাবারা অনেক অন্যরকম হয়ে গেছেন, অনেক তাদের ওই মানসিকতা, এবং দেখছি তো যে অনেক কালো মেয়ে কিন্তু এখন চান্স পাচ্ছে। তো সেটা আগে একদমই ছিল না। মানে তোমাদের স্ট্রাগল হয়তো এই মেয়েদের চলার পথ খানিকটা পরিষ্কার। হ্যাঁ, এবার একটা শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠান আত্মীয় যাব, তো আমি বেনারসি পরে, মেরুনটা আমার খুব পছন্দ, অরেঞ্জটা পছন্দ, মেরুনটা পরেছি। পরে আমার ঘর থেকে বেরিয়ে দেখি আমাদের ওই যে বাইরের যে চেয়ারটা, ওইখানে আমার শাশুড়ি সেজে বুঝে গয়নাগাটি পরে বসে আছে। তা আমি বেরিয়েছি, উনি তাকালেন আমার দিকে, কিন্তু আমি ভয়ে, আমি কোনো কথা বলতে পারছি না, ভয়ে ভয়ে। হঠাৎ আমার শাশুড়ি তার ছেলেকে ডেকে বলছে এই রঙের শাড়ি পরে যাচ্ছে, ওর কি কোনো আইডিয়া নেই যে ওকে মানাবে কিনা এই রং? তুই বলতে পারিস না কিছু? আস্তে করে বলেছে, কিন্তু আমি শুনতে পেয়েছি। আমি মনে মনে ভাবছি যে শাড়িটা কি বদলাবো, আবার ভাবছি না বদলাবো না, এই শাড়ি পরেই যাও, যা দেখাবে দেখাবে। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটেছে। এবং সব থেকে হাসির ব্যাপার, আমার শাশুড়ি যখন গল্প করতেন তখন বলতেন আমার বড় ননদ সে নাকি এত সুন্দরী যে স্কুলে হাত ধরে নিয়ে এপার থেকে ওপারে গেলে ট্রাফিক পুলিশ তাকে আদর করত।
আমি যেদিন প্রথম বড় ননদকে দেখলাম, আমার বাপের বাড়ির সবাই রেখে খুব সুন্দরী, মানে কি সে ধপধপ করছে, ফর্সা, নাকটা চ্যাপটা, চোখটা ছোট। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম আমার শাশুড়ি গর্বিত যে আমার মেয়েকে তোর শুধু রং। এবং লাস্ট কথা, রামমোহন না ওইখানে কোন একটা সিনেমা থিয়েটার হলে একটা নাটক করেছিলাম, রামমোহন মঞ্চ। আর ওই ও সব জানে তো, ও আমার অতীত বর্তমান ভবিষ্যৎটা এখনো জানে না, ব্যাপারটা দেখা হয় না। কিন্তু মনের একটা আমি সব জায়গায় বলি, যতগুলো ইন্টারভিউ দিয়েছি বলেছি যে ফিল্ম লাইনে বন্ধু নেই, কাউকে যদি কেউ বন্ধু ভাবো, বন্ধু হয় না। কিন্তু আমাদের সময় কিন্তু বন্ধু হতো। আজও বন্ধুর সঙ্গে দেখা না হলেও তার আর বলে ওর নামও বলেছি কত জায়গায়। এবং আশ্চর্য ঘটনা, আজকে 30 বছর পরে সেই ননদরা আমাকে চোখে আড়ায় এবং তারা তার বাড়ির গাছের কোনো ফল হলে এনে আমার কাজের লোকের, আমি হয়তো নেই, হাতে দিয়ে যায়, উষাকে বলে ওইটা খেতে। কিন্তু আমি ফিরেও তাকাই না, কথাও বলি না। ঠিক করো, দর্শকরা শুনে হয়তো আমার উপর রাগ করবেন, নিজেরাই। কিন্তু আমি বলছি কোনো না কোনো ভাবে একদিন না একদিন উত্তর দিতে হয়, উত্তর দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আমাদের এই সেগমেন্টের সময় কমে আসছে, আমরা মল্লিকার কাছে একটু যাব, সব থেকে ছানা আমাদের মধ্যে সব দিক দিয়ে। তো মল্লিকার কাছে একটু গল্প শুনি। মল্লিকা একদম নতুন অভিনয় শুরু করেছে ক্যামেরার সামনে। ও ভীষণ ভালো আবৃত্তিকার, আমি শুনেছি ওর কবিতা। এখন ক্যামেরার সামনে কাজ শুরু করে সুন্দর সুন্দর কাজ করছে পরপর। তো ওর কাছে একটু শুনি, ও এই ধরনের কিছু জিনিস দেখেছে কিনা বা নিজের জীবনে ফেস করেছে কিনা। তুমি কালো এক জিনিস তো কেউ তোমাকে বলা সাহস পায়নি। না, প্রথমে ভীষণ ভীষণ মানে এতটাই ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না যে তো এই যে আজকে আড্ডাটায় এসেছি, এত গুণী মানুষের সংস্পর্শে এত কথা শুনছি, আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার এই ইন্ডাস্ট্রিতে 11 মাস হলো আমি এসেছি, অনেকগুলো কাজ করে ফেলেছি, কিন্তু প্রথম যে আমার কাজটা ছিল, আমি যখন দিদির বই করি, মানুষী দিদির যখন বই করি, আগস্টে শুরু হলো যখন, আমার 3 দিন 4 দিন শুটিং ছিল। তারপর থেকে আমার জার্নিটা যে শুরু হলো, আমি চেষ্টা করলাম আমাকে সিরিয়ালে ঢুকতে হবে, কিন্তু কাউকেই আমি চিনতাম না। তখন সবাই বললো কাস্টিং ডিরেক্টরের আন্ডারে কিছু খোঁজ খবর পেলাম, পাগলের মতো দৌড়েছি, যতগুলো জায়গায় কাস্টিং আছে, কিন্তু কিছু জায়গায় গিয়ে সাদা কালোর তো আছেই, কিন্তু সাদারও যে কত সমস্যা আছে সেটা আমি ফেস করেছি। মানে আমি এতটাই খারাপ ফেস করেছি, তখন মনে হয়েছে আমার এত কিছু কথা হচ্ছে, আমি কেন কালো হলাম না। এত কিছু শুনছি, তো সেটা হচ্ছে, নাম আমি করব না, তিনি একজন খুব বড় ডিরেক্টর। প্রায় গোটা 20-30 জন আমরা বাইরে অডিশনের জন্য বসে আছি। উনি একবার বাইরে এসে দেখলেন, অনেক কি দেখার মধ্যে আমাকে ডেকে নিলেন, অনেক কালো মেয়েও ছিল তার মধ্যে। ডেকে নিলেন, ডেকে নেওয়ার পরে আমাকে বলল যে তুমি যে কোনো একটা মনোলগ করে দেখাও। তা আমি সেদিনকে স্বাধীনতার উপরে যেহেতু আমার স্বাধীনতার স্ক্রিপ্টটা ভালো লাগে, সেই জন্য আমি স্বাধীনতার উপরে একটি স্ক্রিপ্ট করেছিলাম। বললো দারুণ করেছো তুমি, চান্স পাবে না এটা তো কখনো হতে পারে না। কিন্তু এই কথাগুলো বলতে 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 তিনি আমার ঠিক পেছনটায় এসে দাঁড়ালেন, এবং তখন আমি রীতিমতো আমার মনে হচ্ছে যে আমি কেন ঘর থেকে বেরোচ্ছি না। আস্তে আস্তে তার হাতটা যেন আমার শরীরে স্পর্শ আসছে। তখন আমার মনে হচ্ছে যে এতগুলো মেয়ে বাইরে বসে আছে, তার মধ্যে থেকে আমাকে ডাকলো। আমি কথাটা ঘুরিয়ে বললাম যে দাদা আমার তো অনেক দেরিতে ছিল, তা আপনি হঠাৎ করে আমাকে ডাকলেন না, দেখলে না যে অনেক তো কিরকম বসেছিল, তোমার কি তার মধ্যে ভীষণ গ্ল্যামারাস লাগলো। এই যে কথাটা গ্ল্যামারাস, এই গ্ল্যামারাসের পেছনেও, এই কথাটার পেছনেও কিন্তু একটা খারাপ উদ্দেশ্য থাকে। কিন্তু আমি সেই চরিত্রে কিন্তু অভিনয় করতে পারিনি। আমাকে সামনে ডিরেক্টর বলেছিলেন দুর্ধর্ষ অভিনয় করেছো এবং তুমি থাকবেই।
আমাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। পরে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন বাদ গেলাম, তার উত্তরে শুধু বলেছিল কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কিন্তু হয়তো সেই সময় কোনো অন্য মেয়ে আমার সামনে ছিল যারা রংটা মাঝা মাঝা কালো, তাদের ডাকলে হয়তো তার সেই মনের খোরাকটা মনে হয় পূরণ হতো না। আসলে সাদার মধ্যেও এই ভেদাভেদ রয়েছে। আজকে দিদিরা ফেস করেছেন তারা কালো বলে, কিন্তু ওই যে সাদার মধ্যেও আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম, হয়তো কথাগুলো একদম ঠিক ঠিক ছিল একদম না, ঠিক কথা। কিন্তু সাদাদেরও কিন্তু তারা ভালো অডিশন দিয়েও চান্স পায় না। তারা যদি তাদের মনের খোরাককে না মেটাতে পারে, হয় না। না, এটা তো আসলে এখনো মেয়েদের স্টকে অনেকগুলো চর আছে যেগুলো ইউজ করা হচ্ছে না, ইউটিলাইজ করা হচ্ছে না। সেই চরগুলো ইউটিলাইজ করা হোক, তাহলে হয়তো এসব বলা বন্ধ হবে। আর কষ্ট পেতে মেয়েরা পারে, কিন্তু প্রতিবাদটাও কিন্তু করতে হবে। একদম। আমি নতুন বলে আমার পিঠে কেউ হাত দিলে আমি শুধু বলে চলে আসবো না, চর মারো, তারপর চর মেরে তোমার মাথার ওপর যে আছে, তোমার পাশে যে আছে, তাকে শুধু বলো আমি চর মেরে এসেছি, তারপর যা হবে সবাই মিলে দেখে নেবে। আর সবাই ভাবে না আমাদের ইন্ডাস্ট্রিতে ইউনিটি নেই, কিন্তু আমি বলবো আমরা চাইলে ইউনিটি আছে। অন্যে যে ইউনিটি ভাঙবে সেটা আর হতে দেওয়া যাবে না। আমরা চাইছি, তাই আমাদের ইউনিটি আছে, তাই তো? একদম ঠিক আছে, আমরা আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। আর আবার কি এক কথা কতবার বলবো, একদম যাবেন না টিভির সামনে থেকে, এক্ষুনি ফিরে আসছি নিয়ে আপনাদের পছন্দের শো, কি শো? গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে আপনাদের জন্য আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা আড্ডার প্রায় শেষের পথে, সবকিছুর তো একটা শেষ থাকে, সেটা মেনে নিতে হয়। তো আমাদের এখানকার আড্ডা শেষ, কিন্তু আমাদের তো অফলাইন আড্ডা চলবেই, তার অনেক খোরাক আমরা পেয়েও গেছি। কিন্তু আমি আজকে আমাদের দুই সিনিয়র দিদিকে একটুখানি অনুরোধ করব যে এই যে দুটো ছানা, এই দুটো ছানার জীবনে এখনো অনেক দূর চলার বাকি। সেই জন্য আমি দুই সিনিয়র দিদিকে সত্যি সত্যি অনুরোধ করব, তোমরা এদের জন্য কিছু বলো। এদের তোমাদের মানে তোমাদের গাইডেন্স খুব দরকার, কারণ এখনকার ইন্ডাস্ট্রি ভীষণ টালমাটাল। তোমাদের সময় সাদা কালো, বড়লোক গরিব লোক যত দ্বন্দ্বই থাকুক না কেন, কর্মক্ষেত্র ভীষণ একটা স্ট্রং জায়গা ছিল, কাজ করতে তোমরা দাপিয়ে কাজ করতে, পরিবার ছিল। কিন্তু এখন তো সেটা নেই, ভীষণ ভেঙে চুরে গেছে সবকিছু। আর সেই সাদা কালোর দ্বন্দ্ব, সেই গরিব বড় লোক, সেই তো সমাজেও যেমন আছে, আমাদের কর্মক্ষেত্রেও আছে, বলার ধরন পাল্টে গেছে, যা বললাম। তো তোমাদের, আমি দিদি তুমি আগে বলো। হ্যাঁ, আমার যেটা বলার সেটা হচ্ছে যে অভিনয় জগতে এসছে, এটা খুব একটা ভালো মিডিয়া অভিনয় করা, আর অভিনয়টা কিন্তু একটা চর্চার বিষয়। হ্যাঁ, তো অভিনয় জগতে যখন এসছো, তার মানে অভিনয়টাকে ভালোবাসো, তাহলে ভালোবেসে অভিনয়টা করে যাও। আর আত্মবিশ্বাসটা কখনো হারাবে না, যে যাই বলুক যে না আমি এটা করবো, আমি এটা পারবো, আত্মবিশ্বাসটা কোনোদিন হারিও না, তাহলে কিন্তু থাকবে। কারণ অভিনয়টা চর্চার ব্যাপারে একটাই কারণ যেটা হয়, আমাদের সব অভিনেতা অভিনেত্রীর আমরা যখন যে চরিত্রটা অভিনয় করি না, চরিত্রের মধ্যে কিন্তু ঢুকতে হয়। আর আমরা যখন চরিত্রের মধ্যে ঢুকি, যে ওই চরিত্রটা আমি করবো, তখনই চরিত্রটার সঙ্গে আমার একটা মানসিক যোগ, মানে আত্মিক যোগ তৈরি হয়। হ্যাঁ, অভিনয় চর্চা কিন্তু না করলে, আমি বলছি না সবসময় তুমি বড় বড় লোকের নাটকের বই পড়ো কি বড় বড় লোকের না, সেটা না, কিন্তু এই জিনিসটার মধ্যে একটা থাকা, হ্যাঁ, তাহলে কিন্তু সাফল্য আসবে। আর ভালোবেসে, এই ভালোবাসার কথাটা কিন্তু অনেক মূল্যবান। হ্যাঁ, ভালোবেসে যদি করো, একদিন না একদিন সাফল্য জীবনে আসবেই আসবে। আর আরেকটা কথা আমার যেটা বলা আছে, সাদা কালোর দ্বন্দ্ব, মানসী সিনহা, মানসীকে আমি চিনি অনেক বছর ধরে, ওর মায়ের সঙ্গে মণিদীপাদির সঙ্গে আগে আলাপ হয়েছে। তো ওকেও অনেক জায়গা থেকে, যেটা আমি বললাম যে গায়ের রং কালোর জন্য ও অনেক জায়গা থেকে হয়তো কাজকর্মের দিক থেকে বাদ গেছে গেছে, তবে আজকে কিন্তু মানসী সিনহা দেখিয়ে দিয়েছে ও কি পারে। কারণ আমি ওর পরিচালনায় ছবিতে কাজ করেছি, 5 নম্বর স্বপ্নময় লেন, সেই জন্য বলছি। তার আগের বই ওর, এটা আমাদের গল্প দর্শক বন্ধুরা সবাই আপনারা দেখেছেন, খুবই ভালো। তো 5 নম্বর স্বপ্নময় লেন
আমি কাজ করেছি, আমি ওর পরিচালনার কাজটা দেখেছি, পরিচালক হিসেবে অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। থ্যাংক আর ইউ কিছু বলার নেই। দিদি। মানুষই সিনা, বলার আর অপেক্ষা রাখে না। আমি ওর গৌতম ঘোষের বোধহয় বই, তাতে ওর শঙ্খচিল। শঙ্খচিল ও বাইরে একটা হল ঘরে একা চেয়ারে বসেছিল। আমি ওখান থেকে ভেতর থেকে বেরিয়ে এসে ওকে দেখি ও চুপচাপ একা বসে আছে। ওকে বললাম খুব সুন্দর হয়েছে তোমার। এইটুকু চরিত্র, ছোট চরিত্র, এই হচ্ছে মানুষই চেনা। সে আমরা একটা মেকআপ ভ্যান থাকে তো আউটডোরে, মেকআপ ভ্যানের মধ্যে আমিও একটা ঘরে বসি। তো সেখানে বসতে বসতে বলল, দিদি তুমি একটা টক শো করে দেবে আমার? আমি বললাম হ্যাঁ, তুমি টক শো করো নাকি? বললো হ্যাঁ, আমি একটা এরকম আরম্ভ করেছি, তো সেটা তুমি যদি একবার যাও, সাবজেক্টটা তোমার পছন্দ হবে। কিন্তু আর কিছু বলল না। তিনি এমনই যে এই রকম সুন্দর একটা পরিবেশ হবে। আমার বন্ধু দেবিকা, ও আমার মেয়ের মতন, ও আর এই তো আমার বৌমা হয়েছিল, মন দিতে চায়, আপনারা জানেন। ওকে আমি খুবই বাসতাম না, এখনো বাসি। হ্যাঁ, তো এই তাদের মধ্যে এইরকম অসাধারণ একটা আড্ডা, এটা আমি প্রচন্ডভাবে এনজয় করলাম, ভালো লাগলো। এবং আপনাদের কাছে অনুরোধ যে মানুষই সিনার এই গল্প সঙ্গে সত্য, কাজেই শুধু গল্প নয়, ও তার মধ্যে সত্যটাকেও প্রকাশ করছে, এইভাবে এটার নাম দিয়েছে। থ্যাংক ইউ মানসী, থ্যাংক ইউ। তোমার এই প্রতিষ্ঠান যেটাকে তুমি সবাইকে তৈরি করেছো, এটা বড় হোক, সবাই দেখুক, এটাই চাইবো। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা এটা মিস করবেন না। এটা সময় দেখে আপনারা এটা, আমার মনে হয়, এনজয় করবেন, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। আমাদের সমস্ত হাউসকে তুমি এত ভালোবাসলে, হাউসের সমস্ত মানুষদের এত ভালোবাসা দিলে। তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের সঙ্গে কিছুটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইবার তোমাদের জন্য ছোট্ট একটা উপহার আছে আবরণের তরফ থেকে। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বাংলা ও বাঙালির নানা ঐতিহ্যময় শাড়ির সঙ্গে রয়েছে প্রাদেশিক শাড়ির নানা সম্ভার এবং সেই সঙ্গে পুরুষদের অসাধারণ কালেকশন। আবরণ। সৃজিতা, চলে এসো, আমাদের টিমের একটা মিষ্টি মেয়ে। দিদি, তোমার জন্য একটা ছোট্ট উপহার দিয়ে দাও সৃজিতা। থ্যাংক ইউ। দেবিকা দি, মল্লিকা। থ্যাংক ইউ। বসো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সর্বোপরি এই যে অবস্থা, সুস্থ থাকো, সুন্দরভাবে তোমাদের জীবন কাটুক। আরো 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 দিদিরা তোমাদের দ্বারা যেন আমরা আরো ইন্সপায়ার্ড হই। তাহলে আজকের জন্য চললুম, আবার দেখা হবে এই দিন এই সময়। কোথাও যাবেন না, একদম টিভির সামনে ওয়েট করুন, শিগগিরই আসছি। এই তো কটা দিন পরেই আবার আসছি। সঙ্গে নিয়ে কি গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।